জি বলুন হাজি চাচা। হ্যাঁ, গাড়িটা 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 আমার কাছেই আছে। আমি গাড়িটা নিয়ে আসবো। হ্যাঁ 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 চাচা, আমি আপাতত একটু ব্যস্ত আছি, তো আমি ফ্রি হয়ে দেখা করব। হ্যাঁ ঠিক আছে, সালাম। এখনো এই মেয়েটার ব্যাগ ফিরিয়ে দেওয়া হয়নি। হ্যাঁ না, বাহারি বাবা ওখানে ছিলেন না। সেফের, জুলফিকার আর তাশকাফা ওখানে ছিল শুনলাম। আমি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির সাথে কথা বলবো। ওকে, আমি আপনাকে ফোন করব। আয়েশা কোথায় মা? সারা রাত ঘুমায়নি। ছেলেটার কি অবস্থা? আইসিইউতে, কিন্তু একটু ভালো। যা ধারণা করেছিলাম তার থেকে ভালো। মা আমার ঘুমাওনি? কেন এসেছে এখানে? তোমাকে দেখতে এসেছি। তোমার বন্ধু খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে। কাল রাত থেকে এটাই চাইছি, ওর জায়গায় আমি। এমনটা বলো না। তোমার বন্ধুর চিকিৎসায় যা যা লাগে সব দায়িত্ব আমি নেব। যা কিছুই দরকার হোক। লাগবে না, দয়া করে আমার জন্য কিছু করা থেকে দূরে থাকো। কর্নেল, গুড মর্নিং। গুড মর্নিং মোস্তফা। গত রাতে দেরি করে ফেলেছিলে, কোথায় ছিলে বলো তো? কোথাও না, এমনিতেই কাজে। এসো, আমাদের সাথে ব্রেকফাস্ট করবে। মিসেস উমরান আবার প্যানকেক বানিয়েছে, ইসাও আছে ওখানে। হ্যাঁ, কিন্তু আমার যে একটা কাজ আছে, এখন না হয় গিয়ে সেটা আগে শেষ করি, এরপর বিকালে আপনার সাথে আমি দেখা করব। আহা, এখনই এসো। নাস্তা করতে করতে ইসাকে একটু হোমওয়ার্কে। আবার হোমওয়ার্ক? হ্যাঁ। আর কতদিন? ঠিক আছে কর্নেল, এত করে যেহেতু আপনি বলছেন, হ্যাঁ হ্যাঁ চলুন তাহলে। হয়েছে, এখন এসো এসো। চলুন। গুড মর্নিং আমার প্রিয় প্রতিবেশীরা। গুড মর্নিং মুস্তফা, আপনি বসুন, আমি আপনার জন্য একটা প্লেট নিয়ে আসি। অসংখ্য ধন্যবাদ, বিরক্ত করার জন্য সরি। আমি আসছি। আচ্ছা ইসা, তোমার সবসময় হোমওয়ার্ক থাকে কেন বলো তো আমাকে? বলো আজকে কি নিয়ে লিখতে হবে? আজ আমাকে পরিবার নিয়ে লিখতে হবে। পরিবার? আচ্ছা ঠিক আছে, ওকে, লেখা শুরু করো। মা, বাবা, শিশু এবং টেলিভিশন নিয়ে গঠিত সমাজের ক্ষুদ্রতম কাঠামোকে আমরা চিনি পরিবার বলে। এটাই পরিবারের সংক্ষিপ্ত পরিচয়। আমি বিদেশে যেতে চাই না, তবু কেন নিয়ে যাচ্ছ? তোমার ভালোর জন্যই নানা ভাই। আর আমিও তো তোমার সাথে যাব। তোমার মাও তো ওখানে, তোমাকে খুব মিস করে। তুমি মিস করো না মাকে? সে তো করি, কিন্তু মা আসে না কেন? মা আসলেই তো হয়। পারবে না সে। শোনো নানা ভাই, তুমি দুনিয়ার সবচাইতে ভালো স্কুলে পড়বে, সবাই সেখানে যেতে চায়। ওহ না না, আমি যেতে চাই না, বুঝতে পারছো না তুমি? সিনান, এটা আমাদের সবার জন্যই ভালো হবে। এখনই বাবাকে জানাচ্ছি। দেখো, এখন কিন্তু আমার মন খারাপ হবে। হয়েছে উনসাল, তুমি বাদ দাও, আমি দেখছি ব্যাপারটা। সিনান, তোমার নানু চাই তুমি ভালো থাকো। তাহলে আমাকে বাবার থেকে আলাদা করতে চাই কেন? কেউ চায় না তোমাকে বাবার কাছ থেকে আলাদা করতে। আমরা চাই তুমি যেন উন্নত মানের শিক্ষা পাও। এসো, তোমাকে আরো খুলে বলছি। তোমার সাথে কথা নাই।
তুর্কিদের পারিবারিক ব্যবস্থায় সবচেয়ে বড় ভূমিকাটা সবসময় বাবাদের হয়। এরপর বয়স অনুযায়ী আসে সন্তানেরা, এবং তারপরে যথাক্রমে আসে টেলিভিশন, সাদা জিনিসপত্র, আসবাবপত্র, কোটের আলনা, পোশাক, জানলার পর্দা, প্লেটগুলো, বাটিগুলো এবং চশমার পরে সবার শেষে আসে মায়েদের পালা। কথা একদম ঠিক, মায়েদের মূল্য কেউ দিতে জানে না। একমত। আমাদের অতি মূল্যবান মায়েরা তাদের অবসর সময়ে আসল যুদ্ধটা করেন। থালা বাসন ধোয়া, কাপড় ইস্ত্রি করা। বাবারা শুধু অতীতের কথা চিন্তা করে বলেন, আরে কি দিন ফেলে এসেছিলাম যৌবনে, ফুটবল, ঘোড়ায় চড়ে প্রতিযোগিতা করা। আর মায়েরা আরো বেশি ইকোনমিক। কিভাবে? ওনারা সময় পেলে টেলিভিশনের সামনে বসে রেডিয়েশন দিয়ে নিজেকে পরিপুষ্ট করে। তুমি তুর্কি পরিবারের কাঠামো নিয়ে মজা করছো মুস্তফা, এটা ঠিক না। সেটা কেন করব কর্নেল, ক্ষমা করবেন, কিন্তু এগুলো সবই সত্য কথা। হ্যাঁ হ্যাঁ, কোথায় ছিল? ওই যে রেডিয়েশনের জায়গা। রেডিয়েশন, রেডিয়েশন লেখো। এই একঘেয়ে আর দুঃখজনক ধরনই আমাদের কাছে চিরকাল ধরে পরিচিত। তুর্কি পরিবার ব্যবস্থা হিসেবে যে ব্যবস্থার অস্তিত্ব এই দেশ ছাড়া আর কোথাও নেই। মুস্তফা ভাই, এটা কেমন পরিবার? কেউ কাউকে ভালোবাসে না। ভালো তারা বাসে, কিন্তু তারা দেখাতে জানে না। হয়েছে, আমি এখন চললাম। আরে আরেক কাপ চা খেয়ে যান। ধন্যবাদ, কিন্তু গাড়ি সারাতে যেতে হবে।